হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম পলাশটি ইউনিভার্সে। ক্লাস 19-এর জেনারেল ম্যাথের সবচেয়ে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হচ্ছে পরিসংখ্যান। এই অধ্যায়টি পড়লেই তোমার যে কোনো পরীক্ষায় 10-10 মার্কস কনফার্ম হয়ে যাবে, হোক সেটা অর্ধবার্ষিক, বার্ষিক বা টেস্ট পরীক্ষা। আর যারা এসএসসি 26 ব্যাচ, তোমাদের তো 20 মার্কস কনফার্ম হয়ে যাবে সৃজনশীলে। তাই যারা পরিসংখ্যান পারো না বা কখনো করো নাই বা কখনো দৌড়ই নাই, তুমি যেই ক্যাটাগরির স্টুডেন্ট হও না কেন, আজকের এই ভিডিওটা দেখো। আমি মাত্র তোমার 1 থেকে 1.5 ঘন্টা সময় নষ্ট করবো। 1 থেকে 1.5 ঘন্টা সময়ের মধ্যে আমি তোমার A to Z পরিসংখ্যানের কাভার করে দেবো। তুমি যদি এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি পরিসংখ্যানে 100% মার্ক পাবা সৃজনশীলে। তাহলে শুরু করি। আমি আপনাদের সহজ করে বোঝানোর জন্য প্রথমে পরিসংখ্যানকে দুটি পার্টে ভাগ করেছি। একটি হচ্ছে সংখ্যাগত বিশ্লেষণ এবং গ্রাফিক্স উপস্থাপন। মানে সংখ্যাগত বিশ্লেষণে হচ্ছে সংক্ষিপ্ত গড় নির্ণয়, তারপর মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়। আর গ্রাফিক্স উপস্থাপন বা লেখচিত্র অঙ্কন, এটি হচ্ছে গ্রাফিক্স উপস্থাপন, যেমন আয়তলেখ অঙ্কন, অজীবরেখা অঙ্কন, গণসংখ্যা বহুভুজ অঙ্কন। হ্যাঁ, পরিসংখ্যানে প্রধানত দুই ধরনের সৃজনশীল হয়। একটি হচ্ছে অবিন্যস্ত বা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সৃজনশীল, আর একটি হচ্ছে শ্রেণী বিন্যস্ত উপাত্তের সৃজনশীল। তোমাদের যদি আমি সৃজনশীলগুলো দেখাই, অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, তারপর এখান থেকে বলা হচ্ছে শ্রেণী ব্যক্তি ধরে, শ্রেণী ব্যক্তির পাঁচ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো, তারপর এখান থেকে বলতে পারে গড় নির্ণয় করো। এই সৃজনশীলগুলো হচ্ছে এই যে এই 15 নম্বর সৃজনশীলটি, এটি হচ্ছে তোমার অবিন্যস্ত বা বিন্যস্ত উপাত্তের সৃজনশীল। আর পরেরটি হচ্ছে দ্বিতীয়টি হচ্ছে শ্রেণী বিন্যস্ত উপাত্তে সৃজনশীল, মানে শ্রেণী আকারে দেওয়া থাকে এবং বিন্যস্ত করা থাকে। এটি হচ্ছে শ্রেণী বিন্যস্ত উপাত্তে সৃজনশীল। হ্যাঁ, এখন আমরা শ্রেণী বিন্যস্ত উপাত্তে সৃজনশীল করব। হ্যাঁ, শ্রেণীবিন্যস্ত উপাত্তে সৃজনশীলের ক্ষেত্রে সূত্র হচ্ছে, ক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স বার সমান সমান এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ। মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। এটা ছোটো হাতে এফ হবে। এবং প্রচুরকের সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। এখন সূত্রগুলো জাস্ট দেখে রাখেন, আমরা অঙ্ক করার সময় সূত্রের পরিচিতি দেখবো এবং সূত্রটা মুখস্থ করবো এবং বুঝবো। হ্যাঁ, এখন আমরা একটা অঙ্কের দাগ যদি দেখি, যে এই যে এখানে একটি 50 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশ সারণী দেওয়া হলো। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া আছে। এখন প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, মধ্যক নির্ণয় করো এবং প্রচুরক নির্ণয় করো। তারপর প্রদত্ত উপাত্তের আয়তলেখ অঙ্কন করো, প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, উপাত্তের অজীব রেখা আঁকো। সবগুলো আমরা করব একে একে, বুঝে বুঝে করব, খুব সহজ। হ্যাঁ, প্রথমে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। প্রথমে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমরা প্রথমে ক নাম্বার দেব, উত্তর দেব, তারপর লিখব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী। আমি আপনাদের জন্য আলাদা করে একটা প্রসেস লিখে রেখেছি। এই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের প্রসেস। প্রথমে আমাদের 5টি কলাম নিতে হবে, মানে সারি। কলাম হচ্ছে যে এই বরাবর, এগুলো হচ্ছে কলাম, আর সারি হচ্ছে এর যেগুলো শুয়ে থাকে সেগুলো হচ্ছে সারি, আর যেগুলো উলম্ব বরাবর থাকে এগুলো হচ্ছে কলাম। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য, যে কোনো অঙ্কে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদের 5টি কলাম নিতে হবে। আর সারি আমাদের অঙ্কে ডাকের মধ্যে যতগুলো সারি দেওয়া থাকবে ততগুলো নিতে হবে। আমাদের ডাকের মধ্যে কয়টি সারি দেওয়া আছে যদি আমরা দেখি, এই যে সারি দেওয়া হচ্ছে আমাদের সারি 1 2 3 4 5 6 7, আমাদের 7টা সারি এবং 5টা কলাম। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য এটি আপনারা নোট করে রাখেন যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য 5টি কলাম নিতে হবে এবং সারি প্রশ্নে যতগুলো দেওয়া থাকবে ততগুলো নিতে হবে। এবং 5টি কলামের প্রথমে বসবে শ্রেণীব্যাপ্তি, তারপর গণসংখ্যা, তারপর মধ্যমান, তারপর ধাপ বিচ্যুতি, তারপর এফআই ইউআই। মানে এখানে গণসংখ্যাকে প্রকাশ করা হয় এফআই দিয়া, মধ্যমানকে প্রকাশ করা হয় এক্সআই দিয়া, মানে এদের প্রতীক। ধাপ বিচ্যুতিকে প্রকাশ করা হয় ইউআই দিয়া। এফআই ইউআই মানে গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণ। হ্যাঁ, এখন আমরা এই অঙ্কটি সমাধান করব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, আমরা এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে, এই অঙ্কের আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। প্রথমে আমরা দেখে দেখে শ্রেণীব্যাপ্তিগুলো লিখে নেব। শ্রেণীব্যাপ্তি হচ্ছে 50 থেকে 54। সংখ্যা দেখে থেকে লিখে নেব। প্রশ্নে তো দেওয়া থাকবে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, প্রশ্নে দেওয়া থাকবে। হ্যাঁ, আমরা দেখে দেখে লিখে নেব। গণসংখ্যা হচ্ছে 6 10 12 9 8 5।
হ্যাঁ, আমরা শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেখে থেকে লিখে নেব। লিখে নেওয়ার পর এখন আমরা মধ্যমান বের করব। মধ্যমান বের করার জন্য আমরা শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা এবং নিম্ন সীমা যোগ করব। যোগ করার পর আমরা 2 দ্বারা ভাগ করে দেব। 2 দ্বারা ভাগ করার পর যত আসবে তাই হচ্ছে আমাদের মধ্যমান। প্রথমে আমরা 50 যোগ ভাগ 2 আসে আমাদের 52। পর আবার আমরা এটা যোগ করব। যোগ করার পর 2 দ্বারা ভাগ করব। এর প্রথম দুইটা বের করে নিলে তারপর আমরা এমনিতেই করতে পারবো। যেমন এখানে যদি এইচ এর মান মানে শ্রেণীব্যাপ্তি যত থাকবে মধ্যমানের মধ্যে তত ব্যবধান থাকে। যেমন এই যে 50 এবং 54 এর মধ্যে যত ব্যবধান তার মধ্যমানের মধ্যে তত ব্যবধান থাকবে। এখানে ব্যবধান হচ্ছে 5, তাই আমরা 5 ব্যবধান করে লিখে নেব। পরেরটা হবে হচ্ছে 65 এবং 77। এখন আমরা তাপ বিচ্যুতি এবং এফআই ইউআই নির্ণয় করব। এখন আমরা তাপ বিচ্যুতি কিভাবে নির্ণয় করব? তাপ বিচ্যুতি নির্ণয় করার জন্য আমাদের প্রথমে সূত্র লিখে নিতে হবে। সূত্রটি লিখতে হবে যে এখানে গড় নির্ণয়ের প্রসেসটা কি গড় নির্ণয়ের প্রসেসে প্রথমে এই যে এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। এটি আপনার মুখস্থ করতে হবে যে সংক্ষিপ্ত গড় নির্ণয়ের জন্য 5টি কলাম আর প্রশ্নতে যতগুলো সাইড থাকবে ততগুলো নিতে হবে। তারপর আমরা জানি লিখতে হবে। লেখার পর এই যে এখন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখন লিখবো আমরা জানি অথবা নির্ণয় গড় দিয়ে আমরা এক্স বার দেবো। এক্স বার দ্বারা নির্ণয় গড়কে নির্দেশ করে। হ্যাঁ, এক্স বার দিয়ে আমরা এ দেবো। এ দিয়ে এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ। এখন আমরা এগুলোর পরিচয় দেখবো এবং আপনারা যদি না পারে থাকেন তাহলে ভিডিওটা পোস্ট করে একটু মুখস্থ করে নেবেন। হ্যাঁ, এ হচ্ছে আনুমানিক গড়। এ হচ্ছে আনুমানিক গড়। এই যে আপনারা এখান থেকে ভিডিও পোস্ট করে একটু দেখেন। বা এ হচ্ছে আনুমানিক গড়। এখন আনুমানিক গড় আবার কি? এখানে অনুমান করে একটি গড় ধরতে হবে। তো মধ্যে যে সারিটা থাকে মধ্যের সারির মধ্যমানকে আমরা আনুমানিক গড় ধরি। কিন্তু এখানে 1 2 3 4 5 6টা এখানে জোড় সারির সংখ্যা আছে। এখানে তো কোনো 2টা ঘর মধ্যে পড়ে, 1টা ঘর মধ্যে পড়ে না। যদি 5টা ঘর হতো তাহলে 1 2 একটা মধ্যে পড়তো। হ্যাঁ, এখানে কিন্তু 2টা পড়ে। 2টা পড়ার কারণে এখন আমরা আনুমানিক গড় ধরার জন্য আমরা গণসংখ্যার দিকে তাকাবো। গণসংখ্যার দিকে তাকিয়ে আমরা যে গণসংখ্যাটা দেখব বেশি সেই সংখ্যার মধ্যমানকে আমরা আনুমানিক গড় ধরবো। এ হচ্ছে আনুমানিক গড়। আনুমানিক গড় সমান হচ্ছে আমরা 62। এখন হচ্ছে আমরা ধাপ বিচ্যুতি বের করতে পারবো। আনুমানিক গড় ধরার পরে আমরা ধাপ বিচ্যুতি বের করতে পারবো। আমরা যেটাকে আনুমানিক গড় ধরছি সেটা সমান আমরা এখানে 0 লিখে দেবো। 0 লেখা দেওয়ার পর আমরা উপরে -1 -2 এভাবে যেতে থাকবো এবং নিচে 1 2 3 এভাবে যেতে থাকবো। যতই বড়ই হোক না কেন -3 -4 এভাবে যাবো এবং যেটাকে আমরা আনুমানিক গড় ধরবো সেই সারির বরাবর আমরা 0 ধরবো এবং উপরে -1 থেকে শুরু করবো যে উপর দিকে যেতে এবং নিচে 1 থেকে নামবো মানে প্লাসের হবে। এখন হচ্ছে এটা হচ্ছে এফ আর ইউআই মানে গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফল। এখন আমরা গুণ করব। 6 দুগুণে কত হয় 12, মাইনাস আছে -12 এবং 10 একে 10 -10। এখন আমরা 0-র সাথে যদি আমরা 12 গুণ করি তাহলে কত হবে 0। এখন হচ্ছে 9 একে 9 এবং 8 দুগুণে কত 16 এবং 3 5 15। এটা হচ্ছে সামেশন অফ এফ আই ইউআই। এটা দ্বারা মূলত সমষ্টি বোঝায় মানে সব কটার যোগফল। এখন আমরা ক্যালকুলেটর সবগুলো চিহ্ন সহ ইনপুট করে দেব। যেমন এই যে -12 প্লাস -10 প্লাস 9 প্লাস 15 2 মিনিট এটা আমরা 16 হবে। আর দুগুণে 16 এটা 16 লিখতে হবে প্লাস 16 প্লাস তারপর আমরা সমান চিহ্নে ক্লিক করি। সমান চিহ্নে ক্লিক করার পর দেখবে এখানে আসছে 18। আমরা সমান 18। এখন আমরা এখানে এর মান হচ্ছে 62 প্লাস সামেশন অফ এফ আই ইউআই এর মান হচ্ছে 18
18 এবং এন এন হচ্ছে মোট গণসংখ্যা, এখানে যতগুলো গণসংখ্যা দেওয়া আছে সব কটার যুগ এখানে দেওয়া থাকবে, যে এখানে ডাকের মধ্যে দেওয়া আছে 50 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবে সারণী দেওয়া হলো। এন হচ্ছে এইটা 50 জন, মোট গণসংখ্যার যোগফল হচ্ছে এন এর মান। হ্যাঁ, এন হচ্ছে 50 এবং এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি, মানে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা এবং নিম্ন সীমার পার্থক্য হচ্ছে এইচ। এইচ হচ্ছে কত 5, যেমন দেখবেন 50, 51, 52, 53, 54, কত হচ্ছে 5, যে আমরা দিলাম 5। এখন যদি আমরা ক্যালকুলেটর দিয়ে আমরা হিসাব করি তাহলে আমাদের সংক্ষিপ্ত গড় নির্ণয় শেষ হয়ে যাবে। ক্যালকুলেটর হিসাব করলে আমরা প্রথমে যদি 18কে 50 দ্বারা ভাগ করি, না, প্রথমে আমরা গুণের কাজ করব। আমরা প্রথমে 62 দিলাম প্লাস, আমরা প্রথমে 18কে 5 দিয়ে গুণ করবো। এই যে প্রথমে ইনটু আছে মানে উপরে আছে, কোন অবস্থায় আছে মানে এটা 18-র সাথে আছে। 18 গুণ 5 হলে কত হয়, আছে 90। 90কে যদি আমরা 50 দ্বারা ভাগ করি, ভাগ 50 হবে হচ্ছে 1.8 সমান সমান আমরা 62কে যদি 1.8 এর সাথে যোগ করি, 62 যোগ 1.8 সমান সমান হচ্ছে 63.8 খুব সহজ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা প্রথম সংক্ষিপ্ত গড় নির্ণয় করার জন্য আমি আবার সংক্ষেপে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমরা প্রথমে 5টা কলাম নিয়ে নিব এবং প্রশ্নতে যতগুলো সারি দেওয়া থাকবে ততগুলো সারি নিয়ে নিব। তারপর আমরা দেখে দেখে শ্রেণীবৃত্তি তুলবো, তারপর দেখে দেখে কোন সংখ্যা তুলবো, তারপর আমরা মধ্যমান বের করবো। মধ্যমান বের করার প্রসেস হচ্ছে শ্রেণীর উচ্চসীমা প্লাস নিম্ন সীমা ভাগ 2। শ্রেণীর উচ্চসীমা এবং নিম্ন সীমাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে আমরা মধ্যমান বের করব। মধ্যমান বের করার পর আমরা একটা আনুমানিক গড় ধরবো। আনুমানিক বেজোড় সারণী হলে আমরা মধ্যখানেরটাকে আনুমানিক গড় ধরবো, মধ্যমানের মধ্যখানেরটাকে আমরা আনুমানিক গড় ধরবো। আর যদি জোর হয়ে যায় তাহলে দুইটা মধ্যে পড়লে তো আমরা দুইটা আনুমানিক গড় ধরতে পারবো না। আমরা গণসংখ্যার দিকে তাকাবো। গণসংখ্যার দিকে তাকালে আমরা গণসংখ্যা যেটা সর্বাধিক সেটাকে আমরা আনুমানিক গড় ধরবো। আনুমানিক গড় ধরার পর আমরা ধাপ বিচ্যুতি বের করতে পারবো। ধাপ বিচ্যুতি বের করার জন্য আমরা সরাসরি যেটাকে আমরা আনুমানিক গড় ধরবো যে সারিতে, সেই সারির ধাপ বিচ্যুতি আমরা 0, তারপর আমরা -1, -2, -3 দিয়ে এভাবে উপরে উঠবো এবং নিচে +1, +2, +3 দিয়ে এভাবে নামবো। তারপর আমরা FI/UI মানে গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি গুণ করব, গুণ করে এখানে মান বসাবো। তারপর আমরা সামেশন অফ FI/UI এর মান পেয়ে যাব। সমান এটাকে আমরা সমষ্টি করে দেবো, তারপর যত বাড়ায় তারপর আমরা এখানে মান বসিয়ে দিলে আমাদের আনসার হয়ে যাবে। এখন আমরা মধ্যক নির্ণয় করব। শিক্ষার্থী অর্জনের বিষয় দেওয়া হলো মধ্যক নির্ণয় করা। মধ্যক নির্ণয় করার জন্য আমরা, এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের প্রসেস। 3টি কলাম আর সারণীতে যতগুলো দেওয়া থাকবে, এখানে সারি দেওয়া হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7টা সারি দেওয়া আছে। হ্যাঁ, আর কলাম নিতে হবে 3টি। আমাদের 3টি কলাম নিতে, যখনই তোমাকে মধ্যক নির্ণয় করার জন্য বলবে তুমি সারণীতে যতগুলো সারি দেওয়া আছে ততগুলো নিয়ে নেবা। তারপর আমরা 3টা কলাম নিয়ে নিব। এই যে 3টা কলাম নেওয়ার পর আমরা শ্রেণীব্যাপ্তি দেখে প্রথমে আমরা লিখতে হবে, প্রথমে উপরে এটি লিখতে হবে যে মধ্যক নির্ণয়ের সারণী। হ্যাঁ, তারপর শ্রেণীব্যাপ্তি দেখে দেখে লিখে নেব। মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজন হবে 3টি কলাম। 3টি কলাম, একটি হচ্ছে শ্রেণীব্যাপ্তি, তারপর গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। যদি আমাদের মধ্যক নির্ণয় আসে তাহলে আমরা প্রথমেই সারণীতে যতগুলো সারি আছে দেওয়া আছে সারিগুলো তুলে নেব এবং 3টি কলাম নিয়ে নিব। 3টি কলাম নেওয়ার পর আমরা প্রথমটা লিখবো শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয়টা লিখবো গণসংখ্যা, তৃতীয়টা লিখবো ক্রমযুক্ত গণসংখ্যা। আর সংক্ষিপ্ত গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমটা লিখবো শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয়টা লিখবো গণসংখ্যা, তৃতীয়টা লিখবো মধ্যমান এবং ধাপ বিচ্যুতি এবং FI/UI। 5টা কলমে এই 5টা লেখা লিখবো। হ্যাঁ, তারপর আমরা এখন হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা, চূড়িত গণসংখ্যা নির্ণয়। ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয়ের প্রসেস হচ্ছে প্রথমে আমরা যে প্রথম গণসংখ্যা যেটি আছে এটি আমরা এখানে লিখে দেব। লিখে দেওয়ার পর আমরা এটা আমরা এই গণসংখ্যার সাথে যোগ করব। 10 আর 6 কত 16। তারপর আমরা এইটার সাথে যোগ করব। 12 আর 6 12 আর 16 কত
12 + 16 হচ্ছে 28। তারপর এটা আমরা এটার সাথে যোগ করব, হচ্ছে 37। তারপর আমরা এটার সাথে যোগ করব, তারপর আমরা এটার সাথে যোগ করব হচ্ছে 50। যদি ক্রমজিত কোনো সংখ্যা লাস্ট সারণীতে যে মানটা আসবে সেই মানটা যদি মোট এখানে যে লেখা থাকবে প্রশ্নের মধ্যে যে মোট 50 জন শিক্ষার্থীর ওজনে গণসংখ্যা নিবেশ সারণী দেওয়া হলো, এটার সাথে মিললে মনে করলে তোমার ক্রমজিত কোনো সংখ্যা নির্ণয় একবারে পারফেক্ট হয়েছে, কোনো ভুল হয় না। হ্যাঁ, তারপর এখন আমরা লিখবো এই যে মধ্যক নির্ণয়ের প্রসেস। এখন আমরা লিখবো আমরা জানি, অথবা মধ্যক সমান সমান যেটাই লেখো তুমি, আমরা লিখলে সরাসরি লিখে মধ্যক সমান সমান মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে L প্লাস N বাই 2 মাইনাস FC ইন্টু H বাই FM। হ্যাঁ, এখন আমরা এই প্রতীকগুলির পরিচয় জানবো এবং সূত্রটা মুখস্থ করবো। হ্যাঁ, অঙ্ক তাহলে আমাদের মনে থাকবে। L হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। হ্যাঁ, আর এটা হচ্ছে এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এখানে এন সমান সমান এখানে দেওয়া আছে যে মোট 50 জন, এই যে মোট 50 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশ সারণী। এন এর মান হচ্ছে এইটা, অথবা প্রত্যেকটা গণসংখ্যার যোগফলই হচ্ছে এন এর মান। আমরা প্রথমে এখানে আলাদা করে মধ্যক শ্রেণী বের করার জন্য আমরা এন এর মান বের করে নিতে হবে। এন এর মান সমান সমান দেওয়া আছে 50। আমরা প্রথমে একটি আলাদা করে এন এর মানটা কাউন্ট করে নেব। এই যে এন সমান সমান এখানে করে নিই, এন সমান সমান 50 ভাগ 2 হচ্ছে কত বাড়ায় হচ্ছে 25। 25তম পদের মান হচ্ছে মধ্যক। এন এর মান যত বের হবে তার মানে হচ্ছে মধ্যক। যদি এখানে 50, এখানে আরেকটা কথা, 50 এখানে জোড় সংখ্যা দেওয়া আছে, যদি এখানে বেজোড় সংখ্যা দেওয়া থাকে তাহলে আমাদের এক যোগ করতে হবে। বেজোড় সংখ্যা এখানে দেওয়া আছে 53, 53 হলে আমরা এই যে 53 এটা তো দশমিক চলে আসবে, তাই আমরা এক যোগ করে দেবো। এক যোগ করে আমরা এন এর মানটা বের করব। হ্যাঁ, আপনারা মনে রাখতে হবে। এখন হচ্ছে 25তম পদের মান হচ্ছে মধ্যক। এখন 25 এখানে ক্রমযুক্ত কোনো সংখ্যার দিকে তাকাবো যে 25 কতর মধ্যে আছে। 16-এর মধ্যে কি 25 আছে? না। 16-র পরে তো 17, 16-এর মধ্যে তো 25 নাই। 16 থেকে 1 পর্যন্ত আছে, 15 আছে, 14 আছে, কিন্তু 25 তো নাই। কিন্তু 28-এর মধ্যে 25। এত এই এই সারণীতে আমাদের মধ্যক অবস্থিত। এত আমরা একটু লিখে নিতে হবে যে মধ্যক শ্রেণী হলো 25তম পদের মান, পদের মান 25তম পদের অবস্থান হলো 25তম পদের অবস্থান হচ্ছে কোন শ্রেণীতে? এই যে 25তম পদের অবস্থান হচ্ছে এই শ্রেণীতে, 60/64 শ্রেণীতে। ঠিক আছে, এত মধ্যক শ্রেণী হচ্ছে 60/64। এখন আমরা অঙ্কটা করব। এল এর মান হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে এল এর মান। এই যে আমাদের মধ্যক নির্ণয় প্রসেস, এখানে এই যে আমাদের সূত্রের পরিচিতি এবং সূত্র দেওয়া আছে, এটি স্ক্রিনশট নিয়ে রাখেন এবং পড়েন। এই যে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এল এর মান হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এখন মধ্যক শ্রেণী হচ্ছে 60/64 শ্রেণীতে মধ্যক অবস্থিত। তবে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 60। আর এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত কোনো সংখ্যা বা ক্রমযোজিত সংখ্যা। মানে এই যে এইটা হচ্ছে মধ্যক শ্রেণী, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত কোনো সংখ্যা। এটা হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী মানে আগের শ্রেণীর, যোজিত মানে যোজিত আর ক্রমযোজিত সেম। এটা হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত বা ক্রমযোজিত কোনো সংখ্যা। যোজিত ক্রমযোজিত সংখ্যা হচ্ছে এইটা। এটা হচ্ছে এফ এম। এটা হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী মানে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত কোনো সংখ্যা। এখানে আমরা এল এর মান বসিয়ে দেবো। এল এর মান হচ্ছে 60 এবং n/2 আমরা এখানে কাউন্ট করছিলাম 25 মাইনাস 16 ইন্টু এইচ হচ্ছে এখানে, এই যে এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। এই যে এইটার পার্থক্য 50 এবং 54। শ্রেণীব্যাপ্তি হচ্ছে 50, 51, 52, 53, 54 5।
আমরা এইচ এর মান হচ্ছে 5। এফ এম, এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 12। মধ্যক শ্রেণীর গণসংখ্যা 12। 60 প্লাস 25 থেকে 16 মাইনাস করলে কত হয়? 25 থেকে 16 বিয়োগ করলে হয় 9, তাকে ইন্টু 5 ইন্টু 12। 9টা উপরে আছে, যেহেতু কোন অবস্থায় আছে মানে উপরে আছে। যদি আমরা উপরে পাঠাই 9টাকে, তাহলে এখানে 60 আর প্লাস 5 নং 45, নিচে হচ্ছে 12। আমরা যদি 45কে 12 দ্বারা ভাগ করি তাহলে কত আসে? 5 ভাগ 12, সে 3.75 আসে। 60 প্লাস 3.75 প্লাস এই যে 3.75 সমান সমান আনসার হবে 60 এ যদি আমরা যোগ 60 করি করলে আসে 63.75 আনসার। এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের প্রসেস। আমি আপনাদের আবার একটু বুঝিয়ে দিই মধ্যক নির্ণয়। এই যে মধ্যক নির্ণয় করা, মধ্যক নির্ণয়ের প্রসেস হচ্ছে আমরা সারণীতে যতগুলো সারি দেওয়া থাকবে আমরা প্রথমে ততগুলো সারি এঁকে নেব। এঁকে নেওয়ার পর আমরা 3টা কলাম করে নেব। 3টা কলাম, একটি হচ্ছে শ্রেণীব্যাপ্তি, একটি হচ্ছে গণসংখ্যা, একটি হচ্ছে ক্রমজিত গণসংখ্যা। আমরা শ্রেণীব্যাপ্তিতে দেখে দেখে শ্রেণীব্যাপ্তি যা দেওয়া থাকবে প্রশ্নে, এই যে আমাদের শ্রেণীব্যাপ্তি যা দেওয়া আছে প্রশ্নে সবগুলো লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমরা গণসংখ্যা দেখে দেখে লিখে নেব। তারপর আমরা ক্রমজিত গণসংখ্যা বের করব। ক্রমজিত গণসংখ্যা প্রথম গণসংখ্যা ক্রমজিত গণসংখ্যা এটা সেম থাকবে। তারপর আমরা এই যে এইটার সাথে এটা যোগ করব, এইটার সাথে এটা যোগ করব, এটার সাথে এটা যোগ করব, এটার সাথে এটা যোগ করব, এভাবে আমরা ক্রমজিত গণসংখ্যা বের করে নেব। তারপর আমরা সূত্রটা লিখব। সূত্রটা লিখে আমরা মধ্যক শ্রেণী বের করব। মধ্যক শ্রেণী বের করার জন্য আমরা এন এর মানকে 2 দ্বারা ভাগ করব। আমরা এটা আলাদাভাবে করতে হবে, 2 দ্বারা ভাগ করব। এন এর মান যদি বেজোড় হয় তাহলে তার সাথে 1 যোগ করতে হবে। আর তারপর আমরা মানগুলো বসিয়ে দেবো। মানগুলো বসিয়ে দেওয়ার পর ক্যালকুলেশন করার পর আমাদের আনসার চলে আসবে। হ্যাঁ, এখন আমরা প্রচুরক নির্ণয় করব। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এই যে প্রচুরক নির্ণয় করো, 50 জন শিক্ষার্থী যে আমাদের প্রচুরক নির্ণয় করো। প্রচুরক নির্ণয় করার জন্য এই যে আমাদের প্রচুরক নির্ণয়ের প্রসেস। সারণীতে যা দেওয়া থাকবে তাই আঁকাতে হবে, আর কিছু লাগবে না। সারণীতে যা দেওয়া থাকবে, যতগুলো সারি দেওয়া থাকবে ততগুলো, 2টা কলাম দেওয়া থাকবে 2টা কলাম, এই 2টি আঁকাতে হবে, আর লাগবে না। এবং প্রচুরক তারপর আমরা দেখে দেখে এটি লিখে নেব যে 54, 60, 55, 59, 60, 64, 69, 65, 69, 70, 70, 71, 6, 10, 12, 13। তারপর এখন আমরা সূত্রের পরিচিতি দেখবো এবং সূত্রটা মুখস্থ করবো। হ্যাঁ, এই যে প্রচুরক এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সময়, F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, এই হচ্ছে শ্রেণীব্যাপ্তি। এটা আমরা সবাই জানি। হ্যাঁ, এখন আমরা প্রচুরক শ্রেণী কোনটা সেটা বুঝবো কিভাবে? প্রচুরক শ্রেণী যেটার মধ্যে গণসংখ্যা সর্বাধিক থাকবে সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। এখানে যেখানে 12 হচ্ছে সবচেয়ে বড়, এটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। কারণ এখানে 12 সব থেকে বড়, গণসংখ্যার মধ্যে 12 হচ্ছে সব থেকে বড়, তাই 12ই হচ্ছে 12 এই শ্রেণীটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। তাই আমরা এখানে লিখবো যে এখানে গণসংখ্যা সর্বাধিক আছে, গণসংখ্যা ঠিক আছে, সর্বাধিক আছে শ্রেণীতে। এত প্রচুরক শ্রেণী, এত প্রচুরক শ্রেণী সমান সমান 4/60, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। এখন আমরা প্রচুরক নির্ণয়ের সূত্রটা লিখবো। এত প্রচুরক সমান সমান এল প্লাস F1 প্লাস F2 ইন্টু এইচ। হ্যাঁ, এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এই যে প্রচুরক শ্রেণী হচ্ছে এইটা, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কোনটা? 60। F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। এই যে F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 12 এবং পূর্ববর্তী মানে আগের শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 10। এখন আমরা F1 হচ্ছে 12 মাইনাস 10 সমান হচ্ছে 2। F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা মানে পরের শ্রেণীর গণসংখ্যা, 12 মাইনাস 9 সমান সমান কত হবে? 3। এই হচ্ছে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি 5 আমরা সবাই জানি, এটা আমরা আগেই কাউন্ট করে ফেলেছি 5। আমরা বের করে নেব। এর মান হচ্ছে 60 দিয়ে দিলাম প্লাস
এইচ এর মানটা এল এর মান, এখন আমরা এফ এর মান হচ্ছে তোমার 2 যোগ 3 ইন্টু কত 5। আমরা এটা একটু একবারে বের করে নিই। 60 প্লাস যে নিচে হবে 5 আর এই যে 2 মানে ইন্টু আছে মানে উপরে আছে 5 দুগুণা 10। এখন আমরা যদি যোগ করি 5 দিয়ে 2 10 দিয়ে ভাগ করি তাহলে হবে 2। 60 আর 2 কত 62। এটা হচ্ছে আমাদের আনসার প্রচুর এইটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদের আবার বুঝিয়ে দেই। প্রচুরক নির্ণয় করার জন্য যদি বলে তাহলে আমরা প্রথমে যে প্রশ্নে যা দেওয়া আছে তাই আমরা অঙ্কন করে নেব, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, আর কিচ্ছু লাগবে না। তারপর আমরা গণসংখ্যার দিকে তাকাবো। গণসংখ্যার দিকে তাকিয়ে আমরা দেখব গণসংখ্যা সর্বাধিক আছে কোন জায়গায়। যে জায়গায় গণসংখ্যা সর্বাধিক আছে যেই শ্রেণীতে, সেই শ্রেণীটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী, তারপর আমরা লিখবো এখানে গণসংখ্যা সর্বাধিক আছে এই শ্রেণীতে, এত প্রচুরক শ্রেণী, এটা প্রচুরক সমান সমান এল প্লাস এল হচ্ছে প্রচুরক শ্রেণী নিম্ন সীমা, আমরা প্রচুরক শ্রেণী নিম্ন সীমা লিখে দেবো। তারপরে F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা মানে আগের শ্রেণীর গণসংখ্যা। তারপর আমরা F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তারপর আমরা মানগুলো বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে প্রচুরক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা লেখচিত্রের দিকে যাব। এখন আমরা লেখচিত্র অঙ্কন শিখব। এখন আমাদের গ্রাফের প্রয়োজন হবে। আপনার কাছে যদি গ্রাফ না থাকে তাহলে আপনি একটি গ্রাফ নিয়ে আসে তারপর ভিডিওটা দেখেন। এখন প্রথমে আমরা আয়তলেখ অঙ্কন শিখব। আয়তলেখ অঙ্কন করার প্রসেস হচ্ছে, আয়তলেখ অঙ্কন করার জন্য আমরা প্রথমেই এই যে 3টা কলাম করে নেব, আর সারিতে যতগুলো প্রশ্নতে যতগুলো সারি দেওয়া থাকবে ততগুলো সারি করে নিব সেম আগের মতো। এই যে আয়তলেখ অঙ্কনের সারণীতে আমরা শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি প্লাস গণসংখ্যা, এই 3টা হলেই আমাদের আয়তলেখ অঙ্কন করতে পারবো। এবং সারি যতগুলো দেওয়া থাকবে সারণীতে ততগুলি সারি নেব। প্রথমে আমরা আয়তলেখ অঙ্কন করার জন্য শ্রেণীব্যাপ্তিটা দেখে দেখে লিখে নেব। সেম আগে ঠিক রেখেছি আমি 49 থেকে 54 অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি নির্ণয় করব। অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি নির্ণয় করার জন্য আমরা একদিকে 0.5 মাইনাস করব আর একদিকে 0.5 বাড়াবো। এখন এই যে 50 থেকে যদি আমরা 0.5 মাইনাস করি তাহলে থাকবে হচ্ছে 49.5, 49.5। আর এমনি যদি আমরা সীমার সাথে যদি আমরা 0.5 যোগ করি তাহলে হবে 54.5। এভাবে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি নির্ণয় করব। আশা করি আপনারা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি কীভাবে নির্ণয় করতে হয় বুঝতে পেরেছেন। এখন আমাদের লাগবে গ্রাফ। এই যে গ্রাফ, এ ধরনের গ্রাফ। হ্যাঁ, আশা করি আপনারা গ্রাফ নিয়ে বসেছেন। হ্যাঁ, গ্রাফ নিয়ে বসার পর আমরা গ্রাফটা কিন্তু আপনাদের পেন্সিল দিয়ে অঙ্কন করতে হবে। আমার কাছে এখন পেন্সিল নাই, আপনাদের পেন্সিল দিয়ে অঙ্কন করতে হবে। প্রথমে আমরা গ্রাফের 2টা দাগ দিয়ে নিয়ে নেব, ঠিক আছে। আপনাদের না দিলেও হবে, গ্রাফের দাগে দাগে করলেও হবে। আমার যেহেতু প্র্যাকটিক্যাল খাতার গ্রাফ নিয়েছি তাই আমি দিয়ে দিলাম। তারপর দাগ দেওয়ার পর আমরা একটাকে ধরবো এক অক্ষ, এটাকে ধরবো আমরা এক্স অক্ষ, আর এটাকে ধরবো আমরা ওয়াই অক্ষ। হ্যাঁ, তারপর আমরা গ্রাফের একটি নিয়ম হচ্ছে আমরা গড়কে ভাঙ্গা দিয়ে দিব। যে কোনো গ্রাফ, অজীব রেখা, তারপর গণসংখ্যা, বহুভুজ, আয়তলেখ অঙ্কন সবসময় এক গড় ভাঙ্গা দিতে হবে। এভাবে আমরা এক গড় ভাঙ্গা দিয়ে দেব। ভাঙ্গা দেওয়ার পর আমরা গ্রাফের এখানে আমরা এই যে এখানে কয় গড় আছে 1 2 3 4 5, 5 গড়, 5 গড় করে দেওয়া আছে। এই যে এখানে দেখেন একটা লাইন, হেডলাইন মানে বড় করে দেওয়া আছে। আর আয়তলেখ অঙ্কনের জন্য আমরা প্রথমে এই যে নিচ বরাবর, নিচের এই গড়গুলো বরাবর আমরা এই অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি নিব এবং এইটা এই গড়গুলো বরাবর ঊর্ধ্ব গড়গুলো বরাবর আমরা গণসংখ্যা নিব। প্রথমে আমরা এখানে
যেমন 5 দিয়ে দিলাম, তারপর এখানে 10 দিয়ে দিলাম। এখানে আমরা এক গড়কে যদি 1 একক ধরেও আমরা গ্রাফ অঙ্কন করি তাহলে আমাদের হয়ে যাবে। মাত্র এখানে 12 পর্যন্ত গ্রাফ উঠবে, বেশি নয়। হ্যাঁ 10, তারপর এখানে হচ্ছে 15। এখন আমরা এখানে আমরা দেব অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি যে আমরা প্রথমে এটা তুলব 49.5। এখানে যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিটা থাকবে, প্রথমে আমরা এটা তুলব, প্রথমটা এটা তুলব 49.5 তোলার পর আমরা তারপর এদিকে যতগুলো আছে সবগুলো তুলে দেবো, আর এদিকে আমাদের তাকাতে হবে না। এদিকে যতগুলো আছে সবগুলো তুলে দেবো, এদিকে আর তাকাতে হবে। 5, 64.5, 69, sorry 59.5, 64.5, 69.5, 74.5, 79.5। আমরা এখানে নিচে x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি এবং y অক্ষ বরাবর কোন সংখ্যা। অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি তোলার জন্য আমরা প্রথমটা তুলবো, তারপরে এই বাম পাশে, তারপর আমরা এই ডান পাশে সবগুলো তুলে দেব। এখন আমরা গণসংখ্যার দিকে তাকাবো। হ্যাঁ দেখতে পাচ্ছেন গণসংখ্যার দিকে তাকাবো। এখানে গণসংখ্যা প্রথমে দেওয়া আছে কত? 6। আমরা 1 থেকে 6 পর্যন্ত কাউন্ট করবো। এখানে হচ্ছে 5 আর যাবে 1 করে 6। তারপর আমরা একটা দাগ দিয়ে দেব। হ্যাঁ 6, তারপর এটা হচ্ছে 10। এই করে 59.5 করের গণসংখ্যা হচ্ছে 10। আমরা এখানে 10 পর্যন্ত তুলব, তারপর আমরা এইদিকে যাব। তারপরে 64.5 এইটার গণসংখ্যা হচ্ছে 12, 10, 11, 12। হ্যাঁ তারপর এটা হচ্ছে 9। আমরা 5 এখন নিচের দিকে নামতে হবে, 10, 9। পরে গণসংখ্যা হচ্ছে 8। তারপরে হচ্ছে 5। তারপরে আমরা টান দিয়ে এই যে আমাদের আয়তলেখ অঙ্কন হয়ে গেল। আপনাদের আবার আমি বোঝাই। x অক্ষ বরাবর আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি নিয়েছি। অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির এইটা তুলে প্রথমে এইটা দিয়েছি, তারপর ডানে যতগুলো আছে সবগুলো বসিয়ে দিয়েছি, আর এগুলো বসানো লাগে না। তারপর আর এগুলো সেম। y অক্ষ বরাবর আমরা গণসংখ্যা নিয়েছি 49.5। এটার গণসংখ্যা 49.5। আমরা যদি ডান দিকে থাকি এখানে গণসংখ্যা হচ্ছে 6। আমরা 6 গড় নিয়ে আমরা এদিকে একটা দাগটা নিচ্ছি। তারপর এটার দেখছি আমরা গণসংখ্যা হচ্ছে 10। আমরা 10 পর্যন্ত গিয়েছি, তারপর এই যে 10 পর্যন্ত গিয়ে এদিকে একটা দাগটা নিচ্ছি। তারপর আমরা দেখছি 12 পর্যন্ত গিয়ে একটা দাগটা নিচ্ছি। তারপর আমরা দেখছি 9। তারপর আমরা একটু নেমে গিয়ে আমরা 9 পর্যন্ত দাগটা নিচ্ছি। তারপর আমরা আবার 8-এ চলে এসেছি দাগটা নিয়ে। তারপর আমরা 8, তারপর 8 থেকে দেখবেন ডাইরেক্ট 5-এ নেমে গেছি। আমরা 5-এ চলে এসেছি দাগ টেনে, তারপর এটাকে এবার মিলিয়ে দিয়েছি। হ্যাঁ মিলিয়ে দেওয়ার পর আমরা এটাকে পরীক্ষায় পেন্সিলে ভরে দেব। এই যে আমাদের আয়তলেখ অঙ্কন হয়ে গেল। আয়তলেখ অঙ্কন করলেন। আয়তলেখ অঙ্কন করার পর আমাদের আয়তলেখ অঙ্কনের বর্ণনা দিতে হবে। বর্ণনা না দিলে আপনি ফুল মার্কস পাবেন। আমি আপনাদের একটা বর্ণনা শিখিয়ে দেবো। এই একটা বর্ণনা দিয়ে আপনি আয়তলেখ, তারপর গণসংখ্যা, বহুভুজ, তারপর অজিব্রাকা অঙ্কনের সব কটার বর্ণনা দিতে পারবেন। এই যে এটা হচ্ছে এইটা। প্রথমে আমরা লিখবো এক অক্ষ বরাবর কাগজে এক গড়কে আমরা এটা কি ধরেছি? অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। আয়তলেখের ক্ষেত্রে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, আর গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে শ্রেণী মধ্যমান, এবং আর অজিব্রাকার ক্ষেত্রে শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা সমান সমান আমরা 1 একক, বা এখানে যদি 2 একক ধরেন তাহলে 2 একক। 1 একক 2 একক বিষয়টা আমি আপনাদের বোঝাই। যদি এখানে শ্রেণী ব্যবধান মানে এইচের মান যদি 5 থাকে, 5 থাকার পর যদি আপনি এখানে এই যে ধরেন এইটার এইচের মান হচ্ছে 5, এখানে কয়টা করেছে 1 2 3 4 5, এটা শ্রেণী ব্যবধান 5। ঠিক আছে, 1 একক ধরলে আমাদের শ্রেণী ব্যবধান 5 পর্যন্ত চলেছে। এখন যদি এইচের মান 10 হতো তাহলে আমরা 5 ঘরের ভিতরে কিন্তু আমরা 10 ঘর কাভার করে দিতাম। এই যে এখান থেকে যদি এখানে যদি 10 হতো তাহলে আমরা 5 ঘরের ভিতরে 10 কাভার হয়ে যেত। 10 কাভার হলে আমাদের লিখতে হতো যে এক ঘরকে 1 একক নয়, এক ঘরকে 2 একক ধরে। হ্যাঁ 2 একক। 100 কভার চক কাগজে এক ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি 2 একক।
আমরা যেহেতু একক নিয়েছি তাই আমরা লিখছি 1 একক। y একক বরাবর একরকে গণসংখ্যা, হ্যাঁ আমরা গণসংখ্যা নিয়েছি। গণসংখ্যা 1 একক বা 2 একক যেটাই ধরে ধরে প্রদত্ত উপাত্তের যদি আয়তলেখ অঙ্কন করি তাহলে লিখবো আমরা আয়তলেখ অঙ্কন করা হলো। আর এই কথাটা আপনাদের সব জায়গায় লিখতে হবে। মূল বিন্দু হতে এই যে আমরা যে বাংলা চিহ্নটা দিয়েছি 49.5 পর্যন্ত আছে বুঝাতে আমরা বাংলা চিহ্নটা ব্যবহার করেছি। মূল বিন্দু হতে যদি এখানে যত দিবেন আপনি এই যে এই মানটা যত হবে এখানে অত আসবে। 49 পর্যন্ত গড়গুলো আছে বুঝাতে বাংলা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখানে 49 আছে তাই আমরা 49.5 পর্যন্ত আছে বুঝাতে বাংলা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখন আমরা গণসংখ্যা বহুজ অঙ্কন করব। গণসংখ্যা বহুজ সেম কোনো গণসংখ্যা বহুজ এটা সেমই, বেশি কঠিন নয়। আমরা গণসংখ্যা বহুজ অঙ্কন করব। গণসংখ্যা বহুজ অঙ্কন করার জন্য আমরা গণসংখ্যা বহুজ অঙ্কন করব। এখন আমরা গণসংখ্যা বহুজ অঙ্কনের প্রসেস হচ্ছে এই যে এইটা গণসংখ্যা বহুজ অঙ্কনের শ্রেণীব্যাপ্তি প্লাস মধ্যমান প্লাস গণসংখ্যা বহুজ অঙ্কনের জন্য আমরা প্রথমে প্রশ্ন থেকে যতগুলো সারণী দেওয়া থাকবে ততগুলো তুলে নেব। তারপর আমরা এই যে শ্রেণীব্যাপ্তি এবং মধ্যমান এবং গণসংখ্যা এই তিনটা দিয়ে দিব কলামের মধ্যে। হ্যাঁ, এই যে আমরা শ্রেণীব্যাপ্তি, এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি হ্যাঁ, তারপর মধ্যমান তারপর গণসংখ্যা আমরা দেখে দেখে লিখে নেব। গণসংখ্যা হচ্ছে 6 10 12 9 6 10 12 9 8 5 আর আপনারা তো মধ্যমান কীভাবে বের করতে হয় আপনাদের তো আমি দেখিয়েছি যে শ্রেণীব্যাপ্তির উচ্চমান এবং নিম্নমান যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করে দেবো। এটার মধ্যমানগুলো আমি আগের করের জায়গা থেকে দেখে দেখে লিখে নিচ্ছি। মধ্যমান বের করার প্রসেসটা আপনাদের আমি আবার বলে দিচ্ছি। এই যে এইটা এবং এইটা যোগ করবেন, এইটা এবং এইটা যোগ করবেন, যোগ করে আপনারা 2 দ্বারা ভাগ করে দেবেন। 2 দ্বারা ভাগ করার পর যা পাবে তাই হচ্ছে মধ্যমান। এখন আমাদের গ্রাফ লাগবে। গ্রাফ কোথায় গেল? গ্রাফে আমরা এই যে এখন আমাদের গ্রাফ লাগবে। গ্রাফে আমরা প্রথমে গ্রাফ হাতে নিয়ে আমরা একটা ভাঙ্গা চিহ্ন দিয়ে দেব। ঠিক আছে, ভাঙ্গা চিহ্ন দেওয়ার পর আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য আমরা এর 2টি অতিরিক্ত মধ্যমান লিখবে। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মধ্যমান আমরা পেয়েছি। এখানে 6টা মধ্যমান বের করা যায়, আমরা 6টা মধ্যমান বের করেছি। প্রত্যেকটা মধ্যমানের মধ্যে পার্থক্য কত দেখেন, 53 54 55 56 57, 5 পার্থক্য। হ্যাঁ, প্রত্যেকটা মধ্যমানের 5 পার্থক্য। এখন আমাদের 2টা অতিরিক্ত মধ্যমান লাগবে। হ্যাঁ, অতিরিক্ত মধ্যমান আমরা কীভাবে বের করবো? একটা 52 আগের মধ্যমান লাগবে আর একটা 77 পরের মধ্যমান লাগবে। হ্যাঁ, 47 থেকে হিসাব করি। 48 49 50 51 52। এটা অতিরিক্ত মধ্যমান হচ্ছে 47 47। আর একটা লাস্টে একটা অতিরিক্ত মধ্যমান লাগবে, সেটা হচ্ছে আমরা যদি 78 79 80 81 82। আপনার প্রথম মধ্যমানের একটা ব্যবধান, এই যে দুইটার ব্যবধান হচ্ছে কত 5। ব্যবধানটা বের করে আপনারা আগের একটা মধ্যমান এবং পরের একটা মধ্যমান বের করে নেবেন গণসংখ্যা বহুজ অঙ্কনের জন্য। পরে আপনারা x অক্ষ বরাবর, এটা হচ্ছে আমাদের x অক্ষ আর এটা হচ্ছে আমাদের y অক্ষ। x অক্ষ বরাবর আপনারা মধ্যমানগুলো লিখে নেবেন। এই যে অতিরিক্ত মধ্যমানটা আগে লিখে নেবেন। প্রথমে যে একটা অতিরিক্ত মধ্যমান বের করবেন, এই যে এইটার আগের মধ্যমানটা এটা প্রথমে লিখে নেবেন 47। তারপরে 70, তারপর এটা হচ্ছে এই যে অতিরিক্ত মধ্যমান হচ্ছে 82 লিখে দেবেন। লেখার পর আমরা এই যে এখানে গণসংখ্যার দিকে তাকাবো। এই যে এখানে আমরা এই উলম্ব বরাবর আমরা গণসংখ্যা নেব। এখানে আমরা 5 10 15। প্রথমে হচ্ছে 52, এই গড় বরাবর দেখবেন গণসংখ্যা হচ্ছে 6। আমরা 6 গড় পর্যন্ত যাব। 6 গড় পর্যন্ত যাওয়ার পরে এইটাকে আমরা এইভাবে মিলিয়ে দেব। আয়তলেখ অঙ্কন করার সময় আমরা সোজাসুজি গড়গুলোতে এভাবে মিলিয়ে দিতাম, কিন্তু লাইন দেওয়া আছে সেই লাইন অনুপাতে নিয়ে আমরা মিলিয়ে দিতাম। আর
গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সময় আমরা লাইনগুলোকে ক্রস করে মানে বেকাতেরা এভাবে গড়গুলো ক্রস করে এভাবে মিলাবো 6 গড়। তারপর 57 বরাবর আছে কত আমাদের 10, এই যে আমাদের 10। 62 বরাবর আছে কত আমাদের 12, যে আমাদের 12। 67 পর্যন্ত আছে আমাদের 9। 67 আছে 9 গড়, আমরা 9 পর্যন্ত নিয়ে এসেছি। এবং 72-তে আছে 8 গড়, আমরা এই যে আমরা 8। এবং 77-এ আছে 5, আমরা এই যে 5। তারপর 82, এটা তো আমরা বাড়তি নিয়েছি, বাড়তি দুইটি মধ্যমান শুধু আমরা মিলানোর জন্য নিয়েছি। এই যে আমরা 3 মিলিয়ে দেবো, আপনার একটা স্কেল নিয়ে মিলিয়ে দেবেন, আমার কাছে স্কেল নাই আমি তাই এইভাবে মিলিয়ে দিচ্ছি। সুন্দর করে মিলাবেন। তারপর এটাকে যদি পারেন এভাবে পেন্সিল দিয়ে কারো করে পরে দেবেন। তারপর আপনারা ব্যাককাটার কীভাবে লিখবেন, ব্যাককাটার এটা লিখবেন এক অক্ষ বরাবর ছক কাগজে এক করকে আমরা কি নিয়েছি, এটি হচ্ছে শ্রেণীর মধ্যমান নিয়েছি, এটা হচ্ছে মধ্যমান, এটা হচ্ছে মধ্যমান নিয়েছি। শ্রেণীর মধ্যমান 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর এক করকে আমরা গণসংখ্যা নিয়েছি। গণসংখ্যা আমরা নিয়েছি কয় একক, 1 একক ধরে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। তারপর এইটুকু লিখে দেবেন যে মূল বিন্দু হতে 47 পর্যন্ত গোলগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এখন আমরা সবার শেষেরটা অঙ্কন করব। এই যে আমরা উপাত্তের, এই যে প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকো। অজীব রেখা অঙ্কনের প্রথমে আমরা লিখে নেব অজীব রেখা অঙ্কনের সারণী। অজীব রেখা অঙ্কনের প্রসেস হচ্ছে যে অজীব রেখা সারণীতে যতগুলো সারি থাকবে ততগুলো সারি নিতে হবে এবং আমাদের 3টা কলাম নিতে হবে। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এবং ক্রমযুক্ত গণসংখ্যা। আপনারা কীভাবে ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করতে হয় আশা করি এতক্ষণে শিখে গেছেন। প্রথমে আমরা শ্রেণীব্যাপ্তিটা দেখে দেখে লিখে নেব। 10, 12, 9, 8, 5 ক্রমযুক্ত গণসংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় আপনারা তো শিখে গেছেন, আপনারা নিজেরা নির্ণয় করেন। 6, 16, হ্যাঁ। এখন আমরা গ্রাফ নেব। গ্রাফ নিয়ে আমরা এখানে আমরা এই যে এটা হচ্ছে আমরা এই গ্রাফে হবে না, আমি একটা গ্রাফ নিচ্ছি। এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক করে পাঙ্গা দিয়ে দেবো ফোরবের নিয়মে। সব সময় আমাদের গ্রাফ নেওয়ার পরে আমরা এক করে পাঙ্গা দিয়ে দেবো। হ্যাঁ, পাঙ্গা দেওয়ার পর আমাদের একটা অতিরিক্ত মান নিতে হবে। যেমন আমরা 54 থেকে আমরা 5 বিয়োগ করে দেবো, শ্রেণীব্যাপ্তি থেকে বিয়োগ করে দেবো। বিয়োগ করে দেওয়ার পর আসে 49, এখানে 49 লিখে দেবো। 49 লিখে দেওয়ার পর আমরা এখানে যতগুলো আছে সবগুলো লিখে দেবো। 54, 59, তারপর 69, তারপর 74, 79। হ্যাঁ, এখানে আমরা এই যে এখানে দেখবেন ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে 50 পর্যন্ত। এখানে আমরা অজীব রেখা মানে রেখাটা শুধু উপরের দিকে উঠবে। এখানে যদি আমরা 50 পর্যন্ত নিই তাহলে আমাদের গ্রাফে হবে না। এখানে 10, 20, আমার গ্রাফ অনেক বড়, আমার গ্রাফে হয়ে যাবে। আপনারা যদি নেন তাহলে হবে না। আপনাদের এক গড়কে 2 একক ধরে নিতে হবে। এক গড়কে 2 একক ধরলে এখানে আপনারা 10 দিবেন, এখানে 20, এখানে দিবেন আপনারা 30, এখানে দেবেন 40 এবং এখানে দেবেন 50। 10, 20, 30, 40, 50 দেওয়ার পর অজীব রেখা গণসংখ্যা, এই যে প্রথমটাই হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা। এখানে আমরা যে অঙ্কনটা করবো আমরা দেখুন আমরা গণসংখ্যা দেখে দেখে আমরা গ্রাফে দাগ দিয়েছি। এখন আমরা ক্রমযুক্ত গণসংখ্যা দেখে দেখে গ্রাফে দাগ দেবো। এই যে প্রথমটা হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা, প্রথমটা হচ্ছে 54 বরাবর, এটা যে আছে এই যে এটা যে আছে এটা হচ্ছে আমাদের 6, আমরা প্রথমে 6 দেবো। কিন্তু 6 তো এখানে 10, এভাবে 6 হবে না। এখন আমরা এক গড়কে 2 একক ধরেছি, এক করেই আমরা দুই পর্যন্ত গণবো। এটা হচ্ছে 2, 3, এই যে 3 হচ্ছে 6, হ্যাঁ 6। তারপর হচ্ছে 16, 10, এই যে 16। তারপর হচ্ছে এই যে আমরা যে বাড়তি একটা সংখ্যা নিচ্ছি এটা শুধু এভাবে মিলানোর জন্য। তারপর 69, এটা হচ্ছে 28, 20, 22, 24, 26, 27, 28। এক গড় সমান 2 একক, এক গড়কে আমি 2 ধরে হিসাব করছি। এটা হচ্ছে 30, 32, 34, 36, 37 হচ্ছে এই করে মধ্যখানে হবে।
পরেরটা হচ্ছে 45 79, হ্যাঁ 2 মিনিট আমার একটা মিস হয়েছে। 54 59 54 59 64, এই যে আমার একটু মিস হয়েছে, এই যে এটা হবে 64 64 69 74 79। হ্যাঁ, আমরা কত পর্যন্ত নিয়েছি? আমরা 37 পর্যন্ত নিয়েছি। এই যে 69 হচ্ছে 37। এখন আমরা 74 নেব। 74 হচ্ছে 45, যে 2 4 এই যে 5। এবং পরেরটা হচ্ছে 79 হচ্ছে 50, এই যে আমাদের 50। তারপর আমরা এটাকে এভাবে মিলিয়ে দেবো। শেষ, আমাদের অঙ্কন হয়ে গেল। এখন আমাদের লিখতে হবে, এভাবে লিখবো। এটা আমরা এভাবে লিখবো যে এক অক্ষ বরাবর ছক কাগজে এক গড়কে আমরা এটা নিয়েছি শ্রেণী ব্যবধানের উচ্চসীমা। আমরা নিয়েছি এই যে আমরা এটা নিয়েছি শ্রেণী ব্যবধানের উচ্চসীমা, এই সাইডটা নিয়েছি, তাই আমরা লিখবো শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা। তারপর আমরা উচ্চসীমা কত একক, আমরা শ্রেণী ব্যবধান উচ্চসীমা 1 একক ধরেই নিয়েছি। যেমন এই যে 49 থেকে 54 পার্থক্য হচ্ছে 5, এখানে করা আছে কয়টা? 5টা। আমরা 1 একক ধরেই নিয়েছি। এখন আমরা তারপর লিখবো ওয়াই অক্ষ বরাবর এক গড়কে ক্রমযোজিত কোণ সংখ্যা। আমরা এটি যে অঙ্কন করেছি সেটি হচ্ছে ক্রমযোজিত কোণ সংখ্যা নিয়ে অঙ্কন করেছি, তাই আমরা ক্রমযোজিত কোণ সংখ্যা যেহেতু 50 পর্যন্ত ছিল, আমাদের গ্রাফে কভার করা সম্ভব ছিল না, তাই আমরা এক গড়কে 2 একক নিয়েছি। এখানে লিখবো এক গড়কে 2 একক ধরে প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করা হলো। মূল বিন্দু হতে 49 পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করেছে। এই তো আমাদের শেষ। আপনারা যদি এতটুকু ভালো করে বুঝতে পারেন আর একটু প্র্যাকটিস করেন, আমি করে 100% শিওর আপনি আপনার পরীক্ষায় পরিসংখ্যানে ফুল মার্কস পাবেন। কারেকশন যদি আপনারা চান, পরবর্তী এক ভিডিওতে আমি শর্ট কারেকশন এবং অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির সৃজনশীল নিয়ে আসবো। যদি আপনারা চান তাহলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।